ইট পাটকেল পর্ব ২৮ লিখেছেন সানজিদা বিনতে সফি। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বিলাসবহুল কেবিনে বসে আছে আসমিন। শান্ত মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট। তার সামনে আমজাদ চৌধুরী বসে ছেলের মনোভাব বোঝার চেষ্টা করছে। সব কিছু জেনেও এভাবে হাতে হাত রেখে বসে আছো কেন? ও তোমাকে আঘাত করবে আসমিন। বাবা হতে চলেছ তুমি, নিজেদের মধ্যে সব কিছু মিটিয়ে নাও। আসমিন চোখ তুলে তাকালো আমজাদ চৌধুরীর দিকে, শান্ত গলায় বলল, ও আমাকে ঘৃণা করে আব্বু। যতটা ঘৃণা করলে একটা মানুষের হৃদয় ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়, ও আমাকে ঠিক ততটা ঘৃণা করে। আমি প্রতিটি মুহূর্ত তা অনুভব করতে পারি। তাহলে কি তুমি এভাবেই সব কিছু চলতে দিবে? রাগের বশে ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে? বাচ্চার সাথেও ও তো কিছু করে ফেলতে পারে। যে তোমাকে এত ঘৃণা করে সে তোমার বাচ্চাকেও ঘৃণা করবে। বুঝতে পারছো আমি কি বলছি? আমজাদ চৌধুরীর অস্থিরতা দেখে মুচকি হাসল আসমিন। চেয়ারে গা এলিয়ে দিয়ে শান্ত চোখে তাকালো তার বাবার দিকে। ভুল ভাবছো তুমি আব্বু। ও কখনো আমাদের সন্তানের ক্ষতি করবে না। ও আমার একার সন্তান না, ও নূরেরও সন্তান। আমি হয়তো এখনও ওকে অনুভব করাতে তা পারিনি, কিন্তু নূর প্রতি মুহূর্তে ওকে অনুভব করছে। একজন মা কখনো তার সন্তানের ক্ষতি চাইতে পারে না। আমার প্রতি যতই ঘৃণা থাকুক না কেন, নিজের সন্তানকে অবহেলা ও করবে না। আর আমার প্রতি ঘৃণাটা কি অযৌক্তিক আব্বু? আমজাদ চৌধুরী চুপ হয়ে গেলেন। নিজেকে তার খুব অসহায় মনে হচ্ছে। রাফসান শিকদার ভুল করেছিল। সে ইচ্ছে করে কামিনীর স্বামীকে মারেনি। ওটা একটা দুর্ঘটনা ছিল। এক প্রতিশোধের জন্য কামিনী নূরের মাকেও মেরে ফেলেছে। এরপরেও সে থেমে থাকেনি। রাফসান চৌধুরীকেও সে ছাড়েনি। নূরের মায়ের এখানে কোনো দোষ ছিল না। সে পরিস্থিতি স্বাভাবিক করতে চেয়েছিল। কামিনীকে রাফসান শিকদারের কথা মেনে নিতে বলেছিল, যাতে পরবর্তীতে রাফসান শিকদারকে বোঝানোর কিছুটা সময় পায়। কিন্তু বারবার উগ্র মেজাজের কামিনী তাকেই আঘাত করে বসল। পরিস্থিতি খারাপের দিকে একমাত্র কামিনী চৌধুরী ঔদ্ধত্যের কারণে গিয়েছে। সে কামিনীকে বিয়ে করেছে তার আগলে রাখার জন্য। তার প্রখর ভালোবাসা কামিনী উপেক্ষা করে চলেছে। কামিনী চৌধুরী যে তাকে ভালোবাসে না তা কিন্তু না, কিন্তু তাদের মাঝে সারা জীবন দেয়াল হয়ে রয়ে গেল তার প্রাক্তন। কামিনী চৌধুরী প্রত্যেকটা অন্যায় জানার পর বারবার মুষড়ে পড়েছেন। বাধা দিতে গিয়ে তার রোশনালে পড়তে হয়েছে। প্রচণ্ড ভালোবাসার কারণে আইনের হাতে তুলে দিতে পারেনি। আজ তার প্রখর ভালোবাসাই কাল হয়ে দাঁড়ালো। তার আবেগে ভেসে যাওয়ার কারণেই এতগুলো জীবন নষ্ট হয়ে গেল। বাসায় যাও আব্বু। সব কিছুর ঊর্ধ্বে আমি নূরকে ভালোবাসি। ও আমাকে ঘৃণা করুক বা ভালোবাসুক, আমার সাথেই ওকে থাকতে হবে। এই জীবনে ওর আমি থেকে মুক্তি নেই। আমজাদ চৌধুরী মাথা নাড়িয়ে সায় জানালেন। কামিনী চৌধুরী ফিরে এসেছে কানাডা থেকে। আমজাদ চৌধুরী আমতা আমতা করে বলল, তোমার আম্মু যদি... আসমিন ঠান্ডা চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে, হিমশীতল গলায় বলল, নিজের বউ সামলে রেখে আব্বু। আমি মানুষটা মোটেও সুবিধার নই। প্রচণ্ড স্বার্থপর মানুষ আমি। আমার স্বার্থে আঘাত লাগলে কাউকে ছাড় দেব না আমি। আমজাদ চৌধুরী ভয়ার্ত চোখে তাকালো আসমিনের দিকে। ছেলে কতটা সিরিয়াস তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। আমজাদ চৌধুরী ঘাড় নেড়ে চলে গেলেন। আসমিন উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দেয়ালের দিকে। সে কোনো ভুল করেনি। সেদিক থেকে বিবেচনা করতে গেলে নূরও কোনো ভুল করছে না। তাহলে ভুলটা কার? বুকের ভিতর অস্থিরতা শুরু হয়ে গেল আসমিনের। নিজের অস্থিরতা কমাতে তার বউ দরকার। অস্থির পায়ে অফিস থেকে বেরিয়ে গেল আসমিন। জানি না বউ তার বিরুদ্ধে কী ষড়যন্ত্র করছে, তাই বলে সে তো আর তাকে একা ছেড়ে দিতে পারে না। 7 মাসের পেট নিয়ে অফিসে এসেছেন ওর। এই কয়েক মাসে তার বিশ্বস্ত কয়েকজন খুন হয়েছে। 2টো পোশাক কারখানায় আগুন লেগেছে। রাতের আধারে কেউ ইচ্ছাকৃতভাবেই সে যেসব করছে তা সে জানে। মেশিন সব পুড়ে গেলেও মাল সব অক্ষত আছে। প্রতিদিনের মারামাল সবার অগোচরে নূর কারখানা থেকে সরিয়ে ফেলত। কয়েক কোটি টাকার মাল বেঁচে গেলেও মেশিনগুলো আর বাঁচাতে পারেনি। ক্ষতির পরিমাণটা তাই একটু কম হয়েছে। তাই প্রতিটি কারখানায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে নূর।
নিজেই সব মনিটরিং করছে। আশমিন বাধা দিলেও আমলে নেয়নি। বাড়িতে থাকা এখন তার জন্য আরও বেশি অনিরাপদ। কামিনী চৌধুরী কখন কিভাবে তার ক্ষতি করে ফেলবে তার নিশ্চয়তা নেই। আসবো ম্যাম? নূর ল্যাপটপ থেকে মাথা চোখ তুলে তাকালো। অমিত ক্লান্ত চোখে তাকিয়ে আছে দরজায়। না, আসবে না। কতবার ম্যাম বলতে নিষেধ করেছি বলো তো? অমিত বোনের অভিমান দেখে মুচকি হাসল। দরজা ঠেলে ভিতরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, আপনি সবসময় আমার ম্যাম হয়ে থাকবেন, আমি এতেই কমফোর্ট ফিল করি। নূর মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। আচ্ছা সেসব বাদ দাও, কাজ হয়ে গিয়েছে? আশিয়ান এসেছিল, সব স্বীকার করেছে সে। নূর দীর্ঘশ্বাস ছাড়ল, চোখ বন্ধ করে গা এলিয়ে দিল। শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে, পাগুলো অসম্ভব ফুলে উঠেছে। রাতে ঘুম হয় না ভালো করে। আশমিনও তার সাথে রাত জাগে, তার মন ভালো করার চেষ্টা করে। নূর কিছু নিয়ে আবদার করে না আশমিনের কাছে, যা দরকার হয় নিজেই করে নেয়। এর জন্য আশমিনের অভিযোগও শেষ নেই। শরীর খারাপ লাগছে ম্যাম? নূর মাথা নেড়ে সাই জানায়। আমি অস্থির হয়ে নূরের কাছে গেল। পাশের কেবিন থেকে লুবানাও ছুটে এসেছে। নূরের কেবিন আর লুবানার কেবিনের মাঝে গ্লাস থাকায় লুবানা স্পষ্ট সব দেখতে পায়। নূর অস্বাভাবিকভাবে ঘামছে। লুবানা পানি এগিয়ে দিল নূরের দিকে। এসির পাওয়ার বাড়িয়ে দিলেও নূরের অস্থিরতা কমছে না। অমিত চিৎকার করে নূরকে বুকের সাথে চেপে ধরল। অস্থির গলায় লুবানাকে বলল, তাড়াতাড়ি ডাক্তার ডাকো লুবানা। নূর জ্ঞান হারিয়ে ফেলেছে ততক্ষণে। অমিত পাগলের মতো ডেকে চলেছে তাকে। নূর, কি হয়েছে বোন? চোখ খোল, কোথায় খারাপ লাগছে আমাকে বল তুই। আল্লাহ, নূর চোখ খুলছে না কেন? ডাক্তার চলে আসবে স্যার, আমি কল করে দিয়েছি। লুবানা ভয়ে ঘেমে গিয়েছে। নূরের অবস্থা দেখে তার আত্মা কাঁপছে। আশমিন জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না। নূর! আশমিন হতভম্ব হয়ে তাকিয়ে আসে নিস্তেজ নূরের দিকে। অমির কান্নারত চেহারা দেখে তার বুক কেঁপে উঠল। দ্রুত পায়ে এসে নিজের বুকে আগলে ধরল নূরকে। কি হয়েছে নূরের? ও কথা বলছে না কেন? আশমিনের রক্তিম চোখ দেখে দুজনেই কেঁপে উঠল। আশমিন দেরি না করে নূরকে কোলে তুলে পাশের রুমে নিয়ে শুইয়ে দিল। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে ও যখন নূরের জ্ঞান ফিরল না, তখন শুরু হলো তার পাগলামি। ভয়ে তার বুক কাঁপছে। আশমিন জায়েদ চৌধুরীর বুক কাঁপছে। 2 মিনিটের মধ্যেই ডাক্তার চলে এসেছে। আশমিন নূরকে এক মুহূর্তের জন্যও ছাড়েনি। নূরের মাথাটা নিজের বুকের সাথেই চেপে ধরেছিল। ডাক্তার নূরকে চেক আপ করে বলল, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়েছে। ঠিকভাবে খাওয়া দাওয়াও করে না হয়তো। শরীর খুবই দুর্বল, রক্তশূন্যতাও থাকতে পারে। এই সময় এগুলো ভালো লক্ষণ নয়। বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াবেন। টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন সব সময়। এমন চলতে থাকলে দুজনের জন্যই খুব রিস্ক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিলেন। অমিত দ্রুত পায়ে চলে গেল ওষুধ আনতে। আশমিন চুপ করে বসে আছে। রাগে তার মাথা ফেটে যাওয়ার অবস্থা। লুবানার দিকে অগ্নি চোখে তাকাতেই লুবানা কান্না করে দিল। আমি খুব চেষ্টা করেছি স্যার, ম্যাম আমার কোনো কথাই শুনে না, আপনাকেও কিছু বলতে দেয় না। আমি কি করব বলুন? আশমিন কিছু বলল না। তার এখন কোনো কথা বলতেই ইচ্ছা করছে না। ডাক্তার সেলাইন দিবেন নূরকে। ডাক্তারকে নূর মঞ্জিলে রেখে আসতে বলে আশমিন। আশমিন নূরকে কোলে নিয়ে বেরিয়ে গেল। লুবানা আর ডাক্তারও তার পিছে ছুটল। ভাইয়া আপনি ওষুধ নিয়ে বাসায় চলে আসুন, আমরা ম্যামকে নিয়ে বাসায় যাচ্ছি। অমি আচ্ছা বলে কল কেটে দিল। টেনশন হচ্ছে তার, তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে।